গল্প শ্যামারণ্য সিজন 2 গল্পের তৃতীয় অংশ লিখেছেন ফাহমিদা মেহজাবিন। হেডমাস্টারের টেবিলের সামনের দুই চেয়ারে বসে আছে শ্যামলী আর অরণ্য। টেবিলের উপর পায়েসের চেয়ারে বসে আছেন সেই ইংরেজ ভদ্রলোক। শ্যামলী বুঝতে পারল অরণ্য কেন ভেতরে আসার আগে সাবধান করেছিল তাকে। এই লোক তার কাছেও বেশি সুবিধার মনে হলো না। তারা ভেতরে আসার পর শুধু বসতে বলা ছাড়া আর কোনো কথাই বলেনি এই লোক। তখন থেকে কী সব কাগজ পর্যবেক্ষণ করে চলেছেন। আবার তার মোটা ফ্রেমের চশমার ভেতর থেকে কোনা চোখে তাদের পর্যবেক্ষণও করছেন থেকে থেকে, বিশেষ করে তাকে। লোকটার মাঝে আসলেই রুক্ষ একটা ভাব আছে। সময় যতই গড়াচ্ছে শ্যামলী মনে মনে ততটাই দমে যেতে থাকে। শুকনো ঢোক গিলে ভয়ার্ত চোখে পাশে বসা অরণ্যের দিকে তাকায় সে। অরণ্যের মধ্যে কোনো হেলদোল নেই। সে বেশ আয়েশ করে বসে আছে তার চেয়ারে। ভাবখানা এমন যেন তিনিই হেডমাস্টার এখানে, আর এই বুড়ো তার ছাত্র। দুজনে যেন একে অপরের ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। শ্যামলী খানিকটা বিরক্ত হলেও দুজনের এমন ভাব দেখে সেও যে এখানে উপস্থিত আছে সেটা হয়তো তারা বেমালুম ভুলেই বসেছে। বেশ খানিকক্ষণ পর অবশেষে এই নীরব দ্বন্দ্বের সমাপ্তি ঘটিয়ে ভদ্রলোক তার হাতের কাগজ একপাশে সরিয়ে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকায় তাদের দিকে। একবার চোখ বুলিয়ে তার আধো বাংলা আধো ইংরেজিতে বললেন, জমিদার বাবু, আপনার সাথে কালকে একবার মিটিং হয়েছে আমার। আপনার রিকোয়েস্টটা নিয়ে আমিও অনেক ভাবিয়ে দেখেছি। আপনার স্টুডেন্টের বয়স নর্মাল থেকে একটু বেশি, তবুও আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার থিঙ্কিংকে। বাঙালি মেয়েরাও লেখাপড়ার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, ভেরি গুড। আমরা তো এই জন্যই স্কুলগুলো খুলিয়াছি। আমার আপনার স্টুডেন্ট ভর্তি করাতে কোনো প্রবলেম নাই। আমার প্রবলেম একটু ডিফারেন্ট। শ্যামলের একটু ব্যাগ পেতে হলো বুঝতে উনি কি বলছেন। সব না বুঝলেও এটুকু সে বুঝেছে যে কিছু সমস্যা আছে। মনে মনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে সে। তাকে কি ভর্তি করাবে না তাহলে? অরণ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কি প্রবলেম স্যার? আমি তো আপনাকে বলেছি স্টুডেন্ট হিসেবে ও ভীষণ ভালো। কিছু সমস্যার কারণে ওর লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল, সে তা আবার শুরু করতে চাই। আপনি বলেছিলেন কাল যে স্টুডেন্টকে নিয়ে আসতে, আপনি ওকে ভর্তি করাবেন। আমি আবারও বলিতেছি, ভর্তি করাইতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদেরও কিছু রুলস আছে যেগুলো আমাদের মানিয়ে চলিতে হইবে। প্রবলেম এইখানেই। আপনি বলছেন ওকে ক্লাস 10-এ অ্যাডমিশন দিতে, কিন্তু আমি তাকে ক্লাস 9-এর রিপোর্ট কার্ড না দেখে ক্লাস 10-এ অ্যাডমিট দিতে পারবো না। দেখুন, বছরের ক্লাস স্টার্ট হয়ে মাস পার হইয়াছে। এভাবে হুট করিয়া কোনো রিপোর্ট না দেখে একটা স্টুডেন্টকে আমি ম্যাট্রিক পরীক্ষায় বসতে দিতে পারি না। অরণ্য গম্ভীরতা বজায় রেখে জবাব দেয়, দেখুন স্যার, আমি আপনাকে আগেই বলেছি ও নবম শ্রেণীর পরীক্ষা দিয়েছে। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় তার রেজাল্ট দেখা হয়নি। শুধু ওর এমনিতেই 3টা বছর নষ্ট হয়েছে। আপনি ওকে একটা সুযোগ দিলে ওর আর একটা বছর নষ্ট হবে না। ভদ্রলোক মুখে সূচক শব্দ করে থুতনিতে হাত ঠেকিয়ে বললেন, আপনি আমার কথা বুঝতে পারছেন না জমিদার বাবু। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। বুড়ো এবার অরণ্যের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে শ্যামলীর দিকে তাকালো। শ্যামলীর ভয়ে হাত পা কাঁপছে তখন। প্রচণ্ড নার্ভাস হয়ে আছে সে। সারা মুখ হাতের তালু ঘেমে উঠেছে। তার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে আসে যখন বুড়ো ভদ্রলোক তাকে প্রশ্ন করেন, হোয়াটস ইউর নেম? ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ইংলিশ। শ্যামলী আগে থেকেই নার্ভাস হয়েছিল। তার উপর লোকটি তাকে আকস্মিক ইংরেজিতে নিজের পরিচয় বলতে বলাই যেন বোবা হয়ে গেল সে। শত চেষ্টা করেও সে মুখ থেকে কিছু বের করতে পারল না। অরণ্য টেবিলের নিচ দিয়ে তার কম্পিত হাতের উপর নিজের হাত চেপে ধরল তার অবস্থা বুঝতে পেরে। এই মুহূর্তে তার প্রচণ্ড রাগ হচ্ছে সামনের মানুষটার উপর। ইচ্ছে করেই তিনি এমন প্রশ্ন করে শ্যামলীকে নার্ভাস করতে চাইছেন যাতে তার কথা মতোই হয় সব শেষমেশ। কিন্তু নিজের রাগ দাঁতে দাঁত চেপে সহজম করতে হলো অরণ্যকে। এখানে কোনো ঝামেলা পাকাতে চায় না সে। মেয়েটা তার উপর ভরসা করে এতটা পথ এসেছে, ওর আশাহত চেহারা দেখতে পারবে না সে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠস্বর যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, দুঃখিত স্যার, আমার মনে হয় এটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও এর আগে গ্রামের একটা স্কুলে পড়েছে, সেখানে এভাবে হুট করে ইংরেজিতে কথা বলতে বলা হতো না। এমন না যে ও পারবে না, চেষ্টা করলে অবশ্যই পারবে, কিন্তু ওর অভ্যেস নেই বলার। ফরেন ভাষা নিয়ে
একটা ভীতি কাজ করাটা স্বাভাবিক, যেহেতু ওর 3 বছর ধরে এসব নিয়ে কোনো চর্চা নেই। ওকে ফাইন, ইংরেজি বাদ তাহলে। দেখি মেয়ে, তোমার ক্লাস 9-এর বাংলা বইয়ের একটা কবিতা বলিতে পারবে? শ্যামলী তার মস্তিষ্কে পূর্ণ চাপ প্রয়োগ করল। এটা তো তার জানার কথা। কথাগুলো কবিতা সারাদিন আউড়ে আউড়ে দাড়ি কমা সহ মুখস্থ করেছিল, কিন্তু কি হলো তার কে জানে। শত চেষ্টা করেও একটা লাইন মাথায় আসছে না। সে কি তাহলে সব ভুলে গেল? সে কিচ্ছু পারে না? হঠাৎ নিজেকে ভীষণ অসহায় মনে হলো তার। শত চেষ্টা করেও কান্না সংবরণ করতে পারল না। লজ্জায় মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে। ওর চোখের অশ্রু দেখে অরণ্যের ধৈর্যের বাঁধ নড়বড়ে হতে থাকে। সে গলা খানিকটা উঁচু করেই বলল, আমি আপনাকে বারবার বলছি, ওর 3 বছর ধরে লেখাপড়ার চর্চা নেই। সে এসবের উত্তর কিভাবে দেবে কোনো প্রিপারেশন ছাড়া? এক্স্যাক্টলি, দিস ইজ মাই পয়েন্ট জমিদার বাবু। এটাই আমার প্রবলেম। আপনার স্টুডেন্টের ক্লাস 9-এর পড়ার প্রিপারেশন নেই, তাকে আমি কিভাবে ক্লাস 10-এ অ্যাডমিশন দিই আপনি ভাবিয়ে দেখুন। আমি টিচার, আমি আপনার থেকে ভালো বুঝি এইসব, সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অরণ্য এবার চুপ হয়ে যায়। জবাব দেওয়ার ভাষা খুঁজে পায় না। শ্যামলীর কান্নার বেগ তাকে আরও বেশি দিশেহারা করে তোলে। সে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু তার দিকে। কি করা উচিত এখন তার? ইংরেজ ভদ্রলোকও হয়তো একটু নরম হলেন মেয়েটিকে এভাবে কাঁদতে দেখে। তিনি এবার কণ্ঠ আগের থেকে নরম করে বললেন, দেখুন জমিদার বাবু, আপনার সাথে আমার কোনো পার্সোনাল সমস্যা নেই। আমি শুধুই আমার দায়িত্ব পালন করছি। তবে আপনি যেহেতু এত করে বলিতেছেন, তাহলে আমি একটা সুযোগ দিতে পারি আপনাকে। সেটা হলো 1 মাস পর ক্লাস 9-এর টার্ম এক্সাম হবে। আমি সাজেস্ট করিব আপনার স্টুডেন্টকে এক্সামটা দিতে। সে যদি এই এক্সামে ফার্স্ট হইতে পারে, তাহলে আমি বুঝতে পারবো সে আসলেই ক্লাস 9-এর পর একবার পড়িয়েছে। তখন তাকে আমার ক্লাস 10-এ অ্যাডমিশন দিতে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সে ফার্স্ট না হয়, তাহলে আমি বলিব তাকে আবার ক্লাস 9 থেকেই কন্টিনিউ করতে। আমি শুধু এটুকু চান্স দিতে পারি তাকে। আমি স্কুল ভিজিট করার টাইম এটা, তাই আমাকে যাইতে হবে। আপনারা নিজেদের মাঝে ডিসকাস করিয়া ডিসিশন নিন কি করবেন আপনারা। আমি ফিরে আসিয়া সেই অনুযায়ী ফর্মালিটিস পূরণ করিব। বলেই তিনি উঠে তাদের অফিসে একান্তে রেখে বাইরে চলে যান। শ্যামলীর তখন কান্নার দমকে হেঁচকি উঠে গেছে। ভেতরে ভেতরে ভেঙে পড়েছে সে। এই দৃশ্যটা অরণ্যের বুকেও চিনচিনে ব্যথার উদ্রেক করে। এমন হবে জানলে সে কখনো তাকে এখানে নিয়ে আসতো না। অরণ্য নিজের চেয়ার টেনে শ্যামলীর একদম পাশ ঘেঁষে বসল। তার ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরে নরম সুরে বলল, দুঃখিত, আমি সত্যি অনেক দুঃখিত শ্যামাবতী। এমনটা হবে জানতাম না আমি ভেবেছিলাম আজকে তোমাকে ভর্তির জন্যই নিয়ে আসতে বলেছে। উনি যে তোমার পরীক্ষা নেবেন সেটা জেনে নেওয়া উচিত ছিল আমার। আরও খোঁজ নেওয়া উচিত ছিল। আমাকে ক্ষমা করে দাও। শ্যামলী তীব্র গতিতে মাথা নাড়িয়ে অসম্মতি জানাই। জড়ানো কণ্ঠ বলে সে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার কোনো দোষ নেই। আপনি তো আমার ভালোর জন্যই নিয়ে এসেছিলেন। আমি আপনার সব চেষ্টা বিফল করলাম। জানা পড়াটাও বলতে পারিনি আমি। ছি, আমি সত্যি মেরিট পরীক্ষা দেওয়ার যোগ্য না। এভাবে বলো না। 3 বছর আগের পড়া ভুলে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। এখনও কিছু শেষ হয়ে যায়নি। এভাবে হাল ছেড়ে দিও না, সব ঠিক হয়ে যাবে। শ্যামলী এবার অরণ্যের কাঁধে নিজের মাথার ভার ছেড়ে দিয়ে ফোঁপাতে থাকে। কি করে ঠিক হবে জমিদার বাবু? আমার তো কিছুই মনে আসছে না। 1 মাসে সব মনে করি কিভাবে করব আমি? আমার দ্বারা এই পরীক্ষায় প্রথম হওয়া অসম্ভব। অরণ্য তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে নীরবে। সময় দেয় তাকে শান্ত হওয়ার। একটু সামলে উঠলে আস্তে আস্তে বলল সে, রাস্তা একটু কঠিন বলে কি হাল ছেড়ে দিবে? শ্যামলী নিশ্চুপ হয়ে যায়। অরণ্য তার কাঁধ থেকে মাথা তুলে 2 গালে আঙ্গুল বুলিয়ে চোখের পানি মুছে দেয় তার। তুমিই তো বলেছিলে ছোট থেকে তোমাকে অনেক কথা শুনে বড় হতে হয়েছে। তার মধ্যে লেখাপড়াটাই তোমাকে ভালো থাকতে সাহায্য করেছে। এটার মাধ্যমে তুমি নিজের ভালো থাকার কারণ, নিজের স্বপ্ন, নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছিলে। এটা হারানোর পর যেমন দিশেহারা হয়ে পড়েছিলে তুমি, আবার এটা ফিরে পাবে বলে খুশিতে আত্মহারা হয়েও গিয়েছিলে। লেখাপড়া করাটা কোনো নিছক শখ নয় তোমার, এটা তোমার স্বপ্ন। স্বপ্ন পূরণের পথে বাধা তো আসবেই, তাই বলে এভাবে দমে যাবে? আচ্ছা আমাকে বলো তো, তোমার স্বপ্নটা কি? তোমার স্বপ্ন কি শুধুই মেট্রিক পাস করা শ্যামাবতী?
আমার তা মনে হয় না, কারণ এমন হলে আর একটা বছর অপেক্ষা করতে হবে শুনে তুমি এভাবে ভেঙে পড়তে না। চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় শ্যামলী অরণ্যের দিকে। আসলেই তো, 1 বছরের জায়গায় হয়তো 2 বছর লাগবে। তাহলে সে এভাবে কাঁদছে কেন? সে তো কখনো এর পরের কথা ভাবেনি, বা সত্যি বলতে ভাবার সাহস পায়নি। তাদের গ্রামে গুটি কয়েক মেয়ে ছাড়া কেউ স্কুলেই যেত না। ম্যাট্রিক পাশ করা তো আরও দূরের কথা। সেখানে সে এটুকু পড়বে এটাই স্বপ্ন দেখত সে। এরপরে আর ভাবার সাহস হয়নি। অরণ্য হেসে ফেলে তার চমকে যাওয়া মুখশ্রী দেখে। সে বলতে থাকে, দেখলে, নিজেই নিজের কাছে চমকে গেলে। আসলে কি জানো, তোমার স্বপ্নের পরিধি শুধু কয়েক ক্লাস লেখাপড়া করার শখ থেকেও অনেক বেশি, যা হয়তো কখনো তুমি ভেবে দেখার চেষ্টা করোনি, তাই বুঝতে পারছো না। এজন্যই লেখাপড়া নিয়ে এতটা আবেগপ্রবণ তুমি। পরে কোনো দিন কোনো জড়তা ছাড়া মন দিয়ে ভেবে দেখলে বুঝতে পারবে আসলেই কি চাই তোমার মন। শ্যামলী এক নতুন চিন্তায় পড়ে যায় এবার। ইতস্তত কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করা উচিত আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না জমিদার বাবু। অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে তার স্বাভাবিক কণ্ঠস্বর শুনে। সে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলে, তোমার স্বপ্ন যাই হোক, আমি সবসময় তোমার পাশে থাকব সেই স্বপ্ন পূরণ করার যুদ্ধে। তাই তুমি এখন কি করবে, তোমার একমাত্র কাজ হবে নিজের স্বপ্ন নিয়ে ভাবা আর লেখাপড়া চালিয়ে যাওয়া। কিন্তু সমস্যা কি বলো তো, এই পথ ধরে যতই তুমি সামনে আগাবে, এখনের চেয়েও বড় বাধার সম্মুখীন হবে। যেসব বাধার সামনে এইভাবে ভেঙে পড়লে কিন্তু আমি পাশে থাকলেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই এখন থেকেই শক্ত হতে শেখো, নিজেকে প্রস্তুত করো। এই সামনের পরীক্ষাটাকে নিজের প্রথম বাধা মনে করো। মানুষ চেষ্টা করলে সব সম্ভব। আবার নতুন করে পড়াশোনায় মন দাও, পরীক্ষাটা দাও। এই পরীক্ষায় প্রথম হতে পারলে তুমি তোমার প্রথম বাধা অতিক্রম করেই ফেলবে। তবে না করতে পারলেও সমস্যা নেই। চলার পথে ব্যর্থতা তো আসবেই, তাই বলে থেমে যাবে নাকি কারো জীবন? নতুন করে শুরু করবে তখন সব কিছু। সময় হয়তো আর একটু বেশি লাগবে, তবে দিন শেষে তুমি তোমার লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবে। এবার বলো, চেষ্টা করতে রাজি আছো? অরণ্যের বলা এক একটা কথা যেন শ্যামলীর মনের পুঞ্জীভূত সকল ভয় নিমেষেই দূর করে দিল। তার মনে হঠাৎ এক অদম্য ইচ্ছার সঞ্চার হলো, কিছু একটা করে দেখানোর ইচ্ছা। দৃঢ় মনোবল নিয়েই জবাব দিল সে, আমি রাজি জমিদার বাবু। আপনি দেখুন শুধু কিভাবে আমি এই বুড়োর মুখ বন্ধ করে দিই। প্রথম হয়ে দেখিয়ে দিব তাকে, আর একদিন দেখবেন ওর চেয়ে ভালো ইংরেজি বলে দেখাবো আমি। অরণ্য উচ্চস্বরে হেসে ফেলে এবার তার কথা শুনে। এই তো বুঝতে পেরেছ, এভাবেই নিজেকে গড়ে তুলবে যাতে কেউ তোমার যোগ্যতায় প্রশ্ন তোলার সাহস দেখাতে না পারে। স্কুল থেকে সকল কাজ সম্পন্ন করে বেরোতে বেরোতে দুপুর 12টা পেরিয়ে যায়। অরণ্য শ্যামলীকে নিয়ে হাঁটতে হাঁটতে তাকে উদ্দেশ্য করে বলে, আমরা এখন আমার এক বন্ধুর বাড়ি যাব, আমার কিছু জরুরি কাজ আছে। পথটা চিনে রাখা ভালো করে। পরে যখন এদিকে আসবে, কখনো কোনো সমস্যা হলে আমি না থাকলে এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের ফিরতে সন্ধ্যা হয়ে যাবে হয়তো। বাড়ির চিন্তা করো না, তোমার বাবাকে বলে এসেছি আমি, আর মাকে বলেছি রাতের খাবার পাঠিয়ে দিতে তোমাদের বাড়িতে। তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আচ্ছা, হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেলে যে? কই, না তো। অরণ্য নীরবে শুধু লক্ষ্য করলো তার লাজুক অভিব্যক্তি। কিছু বলল না, নীরবে হাসল শুধু। শ্যামলী নিজের অনুভূতিগুলোকে এখনও ঠিক বুঝে উঠতে পারছে না। অনুভূতিগুলো যেন সময়ের সাথে আরও ডালপালা মেলে বেড়ে উঠতে চলেছে। যেমন এই যে সকালে ওনার প্রতি একটু ভালো লাগা কাজ করলেও সকাল গড়িয়ে দুপুরের মাঝে এক নতুন রোগ বাসা বেঁধেছে। ওনার দিকে তাকাতেই গেলেই লজ্জারা এসে হানা দিচ্ছে। কথা বলতে গেলে মাপজোপ করে বলছে, যেটা সে আগে কখনো করতো না। ওনার উপস্থিতি তার হৃদয়কে বারবার এলোমেলো করে দিচ্ছে। এই অনুভূতি কি নিছক ভালো লাগা, নাকি সেও ভালোবেসে ফেলেছে তাকে? শুধু কি তিনি তার ইচ্ছেগুলো পূরণ করছেন বলেই এই ভালো লাগা কাজ করছে? এই অনুভূতি কি সকাল হতেই উড়ে যাবে? জানে না সে। তবে এই মুহূর্তে তার প্রচণ্ড ভালো লাগছে এই মানুষটার পাশে কদম মিলিয়ে হাঁটতে। তার ভাবনার মাঝে হাতে স্পর্শ অনুভব হয় তার। চমকে ওঠে ভাবনা থেকে বেরিয়ে আসে সে। অরণ্য সামনের দিকে ইশারা করে বলে,
আমরা পৌঁছে গেছি। শ্যামলী পরিবেশ অবলোকন করে দেখল তারা একটা একতলা পাকা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। লোহার শিকের গেট পেরিয়ে বাড়ির দরজায় করাঘাত করতেই ভেতর থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে। কে? আমি। দরজা খোল। ক্ষণিক পরে দরজা খুলে দেয় এক পুরুষ। দরজা খুলেই চেঁচিয়ে বলে সে, তাড়াতাড়ি ভেতরে আয়। অরণ্য শ্যামলীর হাত টেনে তাকে নিয়ে ভেতরে প্রবেশ করতেই দরজা বন্ধ করে দেয় লোকটি। খানিকটা বিরক্ত হয়ে বলে লোকটি, এতক্ষণে তোর আসার সময় হলো? আমি তো ধরেই নিয়েছিলাম আজ বোধহয় আসবি না। একটু অন্য কাজে আটকে গেছিলাম, রাগ করিস না। ভদ্রলোক এবার তার দিক থেকে দৃষ্টি সরিয়ে শ্যামলীর দিকে নজর দেয়। শ্যামলী এতক্ষণ নীরবে পর্যবেক্ষণ করছিল শুধু তাদের। এটা কে রে অরণ্য? অরণ্য জবাব দেওয়ার আগেই ভেতরের ঘর থেকে এক নারী কণ্ঠ ভেসে আসে। তোমরা কি বাড়ির দরজার সামনেই বসে সব আলাপ করবে? চা পানি তাহলে ওখানেই দেই। এই রে, তোর ভাবি খেপে যাচ্ছে, ভেতরে চল তাড়াতাড়ি। শ্যামলী লক্ষ্য করে বাড়ির ভেতরের পরিবেশ। বাড়িটা বেশি বড় নয়, তবে বেশ গোছানো, সুন্দর পরিপাটি। সামনের ঘরে আসতেই শাড়ি পরিহিতা তার সমবয়সী এক মেয়েকে দেখতে পায় সে, যে তাদের দেখে সহজে এগিয়ে আসে। অরণ্য কুশল বিনিময় করেই পরিচয় করিয়ে দেয় তাদের। এটা হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু রাজীব, আর ইনি হচ্ছেন তার স্ত্রী রুমা। আর ভাবি, তুমি বলেছিলে না তোমাকেও জলদি জলদি একটা ভাবি জোগাড় করে দিতে? ও হচ্ছে তোমার হবু ভাবি শ্যামলী। হবু ভাবি? কথাটা কানে যেতেই লজ্জায় পড়ে যায় শ্যামলী। অরণ্যের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে নীরব প্রতিবাদ করার চেষ্টা করল সে এখনও হ্যাঁ বলেনি। সে অবশ্য দেখেও না দেখার ভান করল, কিন্তু তার থেকেও বেশি অবাক হলো বাকি দুজন। হঠাৎ আলোচনার মধ্যমণি হয়ে ওঠে শ্যামলী। কিভাবে দেখা হলো, বিয়ে কবে ঠিক হলো, আগে বলেনি কেন, এসব নিয়ে বেশ একচোট আলোচনা হলো। রুমা ভাবি আনন্দে আটখানা হয়ে শ্যামলীকে নিজের পাশে বসিয়ে গল্প জুড়ে দিলেন। ভীষণ মিশুক তিনি, যা বুঝল শ্যামলী। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে হতে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের। এরপরেই অরণ্য আর রাজীব তাদের রেখে অন্য ঘরে চলে যায় তাদের গুরুত্বপূর্ণ কাজের কথা বলে। এই বাড়িতে অরণ্য আজ সাধারণ আলাপচারিতার জন্য আসেনি। রাজীব তাকে কাল রাতে লোক মারফত খবর পাঠিয়েছিল ওর সাথে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য। রাজীব ঘরের দরজা লাগাতেই অরণ্য চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? তুই হঠাৎ এভাবে দেখা করতে বললি যে? রাজীব এগিয়ে এসে গলা যতটা সম্ভব খাদে নামিয়ে বলল, শম্ভু খুন হয়েছে রে অরণ্য। চমকে ওঠে অরণ্য। কপালে চিন্তার ভাঁজ গভীর হয়। কি কি বলছিস? কিভাবে? কাল সন্ধ্যাবেলা আমাদের গলির মুখে ফেলে রেখে গেছে তার লাশ। আমি যখন খবর পেয়ে দেখতে চাই, ততক্ষণে লোক জমে গিয়েছিল সেখানে, তাই আমি নিজে আগ বাড়িয়ে কিছু করতে যাইনি। কিন্তু না দেখলে বিশ্বাস করবি না অরণ্য, লাশের অবস্থা বিভৎস। প্রথমে তো আমি চিনতেই পারিনি, একবার তাকিয়ে সহ্য করতে না পেরে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। পরে মাথায় আসে লোকটাকে চেনা চেনা লাগছে, তখন খেয়াল করে চিনতে পারি। ওর হাত পায়ের সব নখ উপড়ে ফেলা হয়েছে, সারা শরীরে কালশিটে দাগ, চোখ দুটো গেলে দেওয়া হয়েছে। সোজা কথায় বলতে গেলে দেখে বোঝা যায় যে ওকে বাঁচিয়ে রেখে অত্যাচার করা হয়েছে বেশ কিছুদিন, তারপর মারা হয়েছে। আবার তারা লাশ ফেলে রেখে গেছে আমার গলির মাথায়, যাতে আমার চোখে পড়ে। বুঝতে পারলি ব্যাপারটা? অবশ্যই অরণ্য বুঝতে পেরেছে রাজীবের ইঙ্গিতটা কোন দিকে। ভিন্ন জগতের অরণ্যের স্মৃতিগুলোর উল্লেখযোগ্য একটি অংশ হচ্ছে তালুকদার বংশের বিরুদ্ধে বিদ্রোহ, যেটা সে আগে কল্পনায় আনেনি কোনোদিন। নিজের উপর তার এতটা দম্ভ ছিল যে সে কখনো ভাবতেও পারেনি যে তার শত্রুরা তাকে আক্রমণ করার জন্য এভাবে ওঁত পেতেছিল। শ্যামার কারণে সেই দুর্ভাগ্য সে সাময়িকভাবে এড়িয়ে যেতে পারলেও সেই গোপন শত্রুরা এখনও বিদ্যমান। তারা এখনও ওঁত পেতে আছে সুযোগের অপেক্ষায়। এটা অনেক বড় একটা সমস্যা ছিল তার জন্য। ঘাড়ের উপর এমন প্রাণঘাতী বিপদ নিয়ে হাতের উপর হাত রেখে বসে থাকার পাত্র সে নয়। এদিকে এসব ব্যাপারে সাহায্য পাওয়ার জন্য তার বিশ্বাসভাজন বলতে সে তার একমাত্র বন্ধু রাজীবকেই ভরসা করতে পারল। গঞ্জের সব ব্যবসার 50-50 পার্টনার তারা। স্কুল থেকে একসাথে পড়েছে। ব্যবসার প্রতি এক অসীম ঝোঁক ছিল দুজনের। সেই ভাবনার মিল থেকেই বন্ধুত্ব আর লেখাপড়ার পাঠ চোকাতেই
সেই বন্ধুত্ব পেশার দিক থেকেও তাদের আরও জুড়ে দেয়। এক কথায় চোখ বন্ধ করে একে অপরকে ভরসা করে তারা। তাই ওকেই প্রথমে খুলে বলেছিল যে কিছু মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তৈরি হচ্ছে, তাদের গতিবিধির উপর নজর রাখতে। আর শম্ভু বিদ্রোহীর পক্ষের বিশ্বাসভাজন একজন লোক ছিল, যাকে তারা বহু কাঠখড় পুড়িয়ে হাত করেছিল ওই পক্ষের খবর জানার জন্য। গত 1 বছর ধরে তার মাধ্যমে শত্রুপক্ষের গতিবিধি গোপনে নজর রেখে চলেছে অরণ্য। অরণ্য থমথমে গলায় বলল, শম্ভু তাহলে ধরা পড়ে গেল? তুই টের পাসনি কিছু? আমি কিভাবে টের পাবো? ওর সাথে তো প্রতিদিন দেখা হওয়ার নিয়ম নেই। ওদিকে বিশেষ কিছু ঘটলে তবে সে লুকিয়ে দেখা করতে আসতো। শেষবার এসেছিল 1 সপ্তাহ আগে, খবর দিতে যে তারা তোর ভাই রোকনের সাথে শখ কথা করতে চাইছে। আমার এই ব্যাপারটা আগেই খটকা লেগেছিল। ওরা শুধু আমার পতন চায় না, গোটা তালুকদার বংশকেই গোড়া থেকে উপড়ে ফেলতে চাই, যাতে তালুকদার বংশের উত্তরাধিকারী কেউ না থাকে। তাহলে ওদের রোকনের সাথে শখ কথা করে লাভ কি? ওদের আসলে আগেই সন্দেহ ছিল ওদের মধ্যে কেউ বিশ্বাসঘাতকতা করছে। এই ফাঁদটা পেতেছিলই তাকে ধরার জন্য। ওদের ফাঁদে না জেনে পা দিয়ে ফেলেছিল শম্ভু। ব্যাপারটা এখন বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে অরণ্য। এতদিন তারা গোপনে ওত পেতেছিল, কারণ ওরা ভাবত তুই ওদের অস্তিত্ব সম্পর্কে কিছুই জানিস না। কিন্তু শম্ভুকে তারা আমার সাথে দেখে ফেলেছে। এতক্ষণে ওরা বুঝে ফেলেছে তুই ওদের সম্পর্কে সব জানিস। এবার আর তারা গোপনে কাজ করবে না, বেপরোয়া হয়ে উঠবে। আমার গলির সামনে এই লাশ ফেলে গিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে ওরা এখন আর কিছুর পরোয়া করে না। জলদি বড় কিছু ঘটতে চলেছে অরণ্য। আর এবার কিন্তু শম্ভুকে ছাড়া আমরা আগেভাগে জানতেও পারবো না ওরা কি করতে চলেছে। এত চিন্তা করিস না তো। ওদের সেই ক্ষমতা থাকলে ওরা অনেক আগেই আমাকে আক্রমণ করত। কিন্তু ওই যে বললাম, ওরা এক আঘাতেই সবাইকেই উপড়ে ফেলতে চায়। আর সেই ক্ষমতা ওদের এখন নেই। এত জলদি ওরা কিছু করবে না, ভয় পাস না। ভয় আমার নিজেকে নিয়ে নেয় অরণ্য। আমার বাবা আইনের লোক। আমার কোনো ক্ষতি করেছে এমন কোন প্রমাণ হাতে পেলে বাবা ওদের ছাড়বে না, সেটা ওরাও ভালো করে জানে। ওদের মধ্যে এত সাহস বা ক্ষমতা নেই যে ওরা আমাকে হামলা করে নিজেদের আসল উদ্দেশ্যটাই বানচাল করবে। ওদের উদ্দেশ্য সবসময় তুই ছিলি। তোকে নিয়েই আমার যত ভয়। তুই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছিস না। আমি যথেষ্ট গুরুত্ব দিয়েছি রাজীব। তুই জানিস এই বিষয়টা নিয়ন্ত্রণ করা নিয়ে গত 1 বছর আমি আপ্রাণ চেষ্টা করেছি। তোর সেই চেষ্টাটাই মাথায় ধরে না আমার। হঠাৎ করে একদিন তুই আমাকে কিছু না নাম দিয়ে বললি এদের পেছনের লোক লাগাতে। এরা তোর ক্ষতি করতে চাইছে। আমাকে এখনও বলিসনি কিভাবে জানলি তুই? পরে লোক হাত করে জানতে পারি আসলেই এমন ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে তোর বিরুদ্ধে। অরণ্য আগে হলে এরা তোর দিকে হাত বাড়ানোর আগে তুই এদের হাত কেটে ফেলতি। আমাকে দরকারও পড়তো না তোর। কিন্তু গত 1 বছর ধরে তুই সব জেনেও ওদের পথ থেকে সরিয়ে দিসনি। যাক, তাও মেনে নিয়েছিলাম তুই খুন খারাপি চাস না, ভিন্ন উপায়ে মীমাংসা করতে চাস। তুই ওদের পক্ষের ক্ষিপ্ত লোকগুলোকে কৌশলে আস্তে আস্তে নিজের পক্ষে আনতে শুরু করেছিস। ওদের সংখ্যা কমতে কমতে অর্ধেকে নেমে এসেছে প্রায়। কিন্তু আমি তোকে তখনও সাবধান করেছি, সবাইকে তোর পক্ষে খুশি করা সম্ভব না। চুনো পুঁটিগুলোকে তুই হাত করতে পারবি, কিন্তু ক্ষমতা হারানো সেই রাঘব বলগুলোকে তুই কখনো হাত করতে পারবি না। ওরা দিন দিন যত তাদের বল হারিয়েছে, আগের থেকে ততটাই হিংস্র হয়ে উঠেছে। এবার দেখ, ঠিকই ধরে ফেলেছে তাকে। দেয়ালে পিঠ ঠেকে গেছে ওদের। এবার ওরা ওদের যা আছে তা নিয়ে আক্রমণ করবে। এখনও সময় আছে, সবগুলোকে রাস্তা থেকে সরিয়ে দে সময় মতো। অরণ্য গম্ভীর কণ্ঠে জবাব দিল, সেটা করা যাবে না রাজীব। আমি মাকে কথা দিয়েছি, আর কখনো এসব কাজে নিজেকে জড়াবো না। তুই না জড়াতে চাইলেও ওরা তোকে জড়াতে বাধ্য করবে অরণ্য। এককালে ক্ষমতার ঊর্ধ্বে থাকা ওই ব্যক্তিগুলোর কেউ ধোয়া তুলসী পাতা নয়। ওদের হাতেও কত নির্দোষের রক্ত লেগে আছে। আর প্রয়োজনে তারা কতটা নিকৃষ্ট হতে পারে সেটা শম্ভুর লাশ দেখে ধারণা নিতে পারিস। তাই বলছি, ওদেরকে এত দয়া দেখানোর
কোনো দরকার নেই। আমি অপেক্ষা করছি কোনো প্রমাণ হাতে পাওয়ার, কিন্তু ওরা তো এখনও কিছু করেনি। কিছু করলে না তাহলে আইনি ব্যবস্থা নিতাম। মুখোমুখির পর্যায়ে আমি যেতে চাই না। খুব ভালো, তাহলে তুই অপেক্ষা কর, কখন আরও তোর বুকে ছুরি চালাবে। রাগ করছিস কেন? আসলেই আমি কেন এত রাগ করছি? যেখানে তুই নিজের ঘাড়ে এত বড় বিপদ নিয়ে এত ঠান্ডা আছিস, আমি কেন চিন্তা করে মরছি জানি না। ধুর। বলতে বলতে পাশের কাঠের টুলটাতে লাথি দিল রাজীব। তার আঘাতে সেই টুলটা গড়িয়ে পড়ল বেশ খানিকটা দূরে। তুই তুই একটা শান্ত হবি রাজীব। এখন মাথা গরম করার সময় নয়। পরিস্থিতি বুঝে আমার আগাম কিছু পরিকল্পনা করার দরকার এই মুহূর্তে। তোর সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, জানিস তুই। তুই এসব রাগ মাথা থেকে ঝেড়ে আগে ভাব কি করা যায়। রাজীব বেশ কয়েকটা লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। দুই বন্ধুর মাঝে বেশ কয়েক ঘন্টা আলোচনা হলো এই বিষয়ে। একটা সিদ্ধান্তে উপনীত হতে হতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে চলল। শ্যামলী রুমার সাথে এই সময়টা বিভিন্ন গল্প করে কাটালো। সম্পর্কটা এর মাঝে তুমি থেকে তুইতে নেমে এসেছে। রুমা মেয়েটার মাঝে সবাইকে আপন করে নেওয়ার এক আশ্চর্য প্রতিভা রয়েছে। এই যে কত সহজেই শ্যামলীর সাথে মিশে গেছে মেয়েটা, যেন কত বছরের পরিচয় তাদের। কথায় কথায় জানতে পারে সেও তার মতো মাহারা গরিব ঘরের মেয়ে, বাবার আদরে বড় হয়েছে। রাজীবের সাথে বিয়ে তার পরিবারের অমতে হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরা এখনও তাকে মেনে নেয়নি, তাই তারা আলাদা থাকে। এখানে সে কাউকে চিনে না, তাই কথা বলার মানুষও নেই তার। শ্যামলীকে তাই বারবার করে বলল যেন মাঝে মাঝে এখানে এসে ঘুরে যেতে। শ্যামলীও পুষ্পার পর এই প্রথম কোনো বান্ধবী পেল। সমবয়সী আরও একজন সঙ্গী পেয়ে সেও ভীষণ খুশি। এতক্ষণ হাসি খুশি সময় কাটালেও বিকেল পরে আসতেই ভীষণ চিন্তা হতে লাগলো তার। অরণ্য আর রাজীব সেই দুপুরে ঢুকেছে ওই ঘরে। এতক্ষণ কী এমন কাজের কথা বলছে কে জানে। উনি বের হলেন কিনা সেটা দেখার জন্য বারবার সেই ঘরের দরজার দিকে তাকাচ্ছে সে। রুমা তা লক্ষ্য করে তাকে খেপানোর জন্য বলল, বাবা, বিয়ের আগেই স্বামীকে চোখে হারাচ্ছিস শ্যামলী। তুই না বললি তুই এখনও বিয়েতে মত দিসনি? কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে আমার ভাইয়ের প্রেমে পড়ে এরই মধ্যে হাবুডুবু খাচ্ছিস। শ্যামলী তার লজ্জার লুকোতে আলতো হাতে চাপড় মারে রুমার বাহুতে। চোখ কটমট করে তাকিয়ে বলে, ধুর, বাজে বকিস না তো। আমি শুধু দেরি হয়ে যাচ্ছে তাই চিন্তা করছিলাম, তোর ভাইয়ের প্রেমে কেন পড়তে যাব আমি। হয়েছে, আর লুকিয়ে লাভ নেই। তোর চোখে মুখেই সব ফুটে উঠেছে। এতক্ষণে তো ভাইয়াও বুঝে গেছে তোর মনের খবর। আতকে ওঠে শ্যামলী, ভয়ার্থ গলায় বলে, সত্যি সব ধরে ফেলেছেন উনি? রুমা হেসে ফেলে তার চেহারা দেখে। আরে পাগলি, এত ভয় পাচ্ছিস কেন বলতো? বিয়ের আগে তোদের মনের মিল হচ্ছে, এটা তো ভালো খবর। কয়জনের ভাগ্যে হয় নিজের মনের মানুষের সাথে সংসার করার? সেখানে তো তুই ভীষণ ভাগ্যবতী বলতে গেলে। না চাইতে সব তোর কাছে এসে ধরা দিচ্ছে। আমি এখন অনেক ভয়ে আছি রে রুমা। উনি এমন হঠাৎ করে আমাকে প্রস্তাব দিলেন, কেন দিলেন সেটা আমি বুঝতে পারছি না। ওনার সাথে সময় কাটিয়ে এটুকু বুঝেছি উনি ছলনা করছেন না আমার সাথে। কিন্তু আমার অনেক ভয় হয়, বিয়ের পর যদি হঠাৎ ওনার আর আমাকে পছন্দ না হয়, উনি আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যান। হাজার হোক, ওনার রূপ, গুণ, সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। আমি ওনার সাথে কোন দিক দিয়ে যাই না। তার উপর আমি এককালে ওনাকে অনেক ঘৃণা করতাম। পরে যদি এসব নিয়ে অশান্তি হয়, তাহলে এই মনের মিল থাকবে তো? রুমা শ্যামলীর এক হাত নিজের হাতে নিয়ে বলে, শুধু শুধু চিন্তা করছিস তুই শ্যামলী। ভাইয়াকে আমি বিয়ের আগে থেকে চিনি। উনি এমন ছেলেই নন। ওনার পেছনে কত সুন্দরী হন্য হয়ে ঘুরেছে, উনি ফিরেও তাকাননি তাদের দিকে। সেখানে উনি তোকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছেন, এর মানে নিশ্চয়ই তোকে তোর মনে ধরেছে। আর উনি যেখানে তোর অবস্থান নিয়ে ভাবেননি, সেখানে তুই কেন অযথা চিন্তা করছিস? সব কথা বাদ দে, তুই এটা বল, ওনাকে এত কাছ থেকে জানার পর তুই পারবি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে? পারবি ওনাকে ভুলে যেতে? উত্তর যদি না হয়ে থাকে, তাহলে বলবো আর দেরি না করে রাজি হয়ে যা।
শ্যামলী বেশ হালকা অনুভব করলো নিজেকে কারো সাথে এই নিয়ে খোলামেলা কথা বলতে পেরে। অনেক দিন ধরে দ্বিধায় ভুগছিল সে। মনের মেঘ অনেকটাই কেটে যায় তার। এরই মধ্যে দরজা খোলার আওয়াজ আসতেই শ্যামলীর চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। সে তাকিয়ে দেখে উনি বেরিয়ে আসছেন, কিন্তু ওনাকে বেশ বিধ্বস্ত মনে হলো শ্যামলীর। ভেতরে যাওয়ার আগে উনি যতটা হাস্যোজ্জ্বল ছিলেন, এখন তার ছিঁটে ফোটাও নেই। চোখে মুখে বিরাজ করছে এক ধরনের বিষণ্ণতা। কিছু কি হয়েছে ওনার? ভাবতে নিজের মধ্যের চিন্তার উদ্রেক হলো শ্যামলীর। এদিকে এগিয়ে আসতে আসতে উনিও তাকালেন তার দিকে। চোখাচোখি হতেই তিনি তার ঠোঁট প্রসারিত করে হাসলেন, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছালো না। গাড়িতে করে ফেরার পথেও উনি বেশি কথা বলেননি। তার হাতটা শক্ত করে চেপে ধরেছিলেন শুধু সারাটা পথ। শ্যামলীর খুব জানতে ইচ্ছে হলো ওনার কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু সংকোচবোধের কারণে সে পারল না জিজ্ঞেস করতে। আকাশেরও বোধ হয় মন ভারী আজ। গ্রীষ্মের সন্ধ্যাগুলো প্রায়ই এমন হয়। সারাদিনের উত্তপ্ত গরমের পর হঠাৎ করেই আকাশ মেঘলা হতে থাকে। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তারা ঘাটে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে এসেছে। ঘাটে বাঁধা নৌকাগুলোতে হারিকেনের আলোর শোভা পাচ্ছে। এই দৃশ্যের মাঝেও আলাদা এক সৌন্দর্য রয়েছে। অন্য সময় হলে সে নিশ্চয়ই হাসি মুখে এই দৃশ্য উপভোগ করত, কিন্তু এখন পৃথিবীর কোনো সৌন্দর্য উপভোগ করতে ইচ্ছে হলো না শ্যামলীর। তারা গিয়ে নৌকায় বসতেই মাঝি তাদের বলে গেল, ঝড় আইব মনে হয় সাহেব, দোকানপাট পরে খোলা পাবো না, আমার হারিকেনের তেল ফুরাই যাইব, আপনারা বহেন, আমি কেরোসিন লই আইতেছি। উনি যাওয়ার ক্ষণিক পরেই নামলো বৃষ্টি। বৃষ্টির বেগ বাড়াই ছাউনির ভেতর পর্যন্ত বৃষ্টির ছাঁট এসে লাগতে লাগলো। অরণ্য ছাউনির মুখে বসায় ওনার একপাশ পুরো ভিজে যাচ্ছিল, কিন্তু তার এতে কোনো হেলদোল নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি বাইরের বৃষ্টির দিকে। বাতাসের ঝাপসা এসে বারবার ওনার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। ওনার এই নীরবতা, ওনার ভাবলেশীনতা বড্ড অসহ্য লাগলো তার। সে নিজে যেচে টুকটাক কথা বললেও তিনি মুখে সেই মেকি হাসি ঝুলিয়ে জবাব দিচ্ছেন, যা আরও অসহ্যকর লাগলো তার। শেষমেশ নিজেই অরণ্যের গা ঘেঁষে ঝুঁকে প্লাস্টিকের পর্দাটা টেনে দিল। কমে এলো বৃষ্টির শব্দ। ছাউনির ভেতরটা হারিকেনের আলো ছায়ায় এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করল। অরণ্যের দৃষ্টির সামনে প্লাস্টিকের পর্দা নেমে আসতেই ধ্যানভগ্ন হয় তার। চৌকিতে ফিরে তাকায় সে নিজের শরীরে ঝুঁকে পড়া শ্যামলীর দিকে। শ্যামলীও তাকায়। চোখাচোখি হতেই লজ্জায় পড়ে যায় সে। এমন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে আপনার, ইতস্তত করে বলেই নিজের জায়গায় ফিরে যেতে নিলে তার বাহু ধরে আটকে দেয় তাকে অরণ্য। একে অপরের মাঝে কয়েক ইঞ্চির ব্যবধান। একে অপরের নিঃশ্বাস গুনতে পারছে তারা এই নিস্তব্ধ পরিবেশে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আবদার করলো অরণ্য, একবার জড়িয়ে ধরবে আমাকে, শুধু একবার। শ্যামলীর জন্য হঠাৎই সেই আবদারটা ফেরানো দায় হয়ে উঠল। এগিয়ে গিয়ে অরণ্যের বুকে মাথা রেখে দু হাতে আলিঙ্গন করলো তাকে। অরণ্য চমকে ওঠে। শ্যামলী যে তার আবদার রাখবে আশা করেনি সে। অবাকতার রেশ কাটিয়ে আবার খুশির ঝিলিক দেখা দিল তার চোখে মুখে। নিজেও তার প্রেয়সীকে দু হাতে আগলে নিল নিজের বাহুবন্ধনীতে। চোখ বন্ধ করে মাথার ভার ছেড়ে দিল তার ছোট কাঁধটার উপর। শ্যামলী ধীরে ধীরে তার মাথায় পিঠে হাত বোলাতে লাগলো। মনের দুশ্চিন্তার ভার অনেকটা হালকা হয়ে আসে অরণ্যের, যেন গ্রীষ্মের তাবদাহের পরে এক পশলা বৃষ্টি তার হৃদয়েও হয়েছে। প্রশান্তিতে ভরে যায় তার মনটা। শ্যামলী জড়িয়ে আসা গলায় বলে, সব ঠিক হয়ে যাবে, চলার পথে বাধা আসবেই, হতাশ হয়ে হাল ছেড়ে দিলে হবে না। অরণ্য মুচকি হাসল। তার কথা তাকেই ফিরিয়ে দিচ্ছে মেয়েটি। তুমি আমার মনের খবর রাখো তাহলে শ্যামবতী। কিভাবে বুঝলে আমার মন? বুঝতে আর পারলাম কই। কি হয়েছে আপনার, বলবেন আমাকে? অশান্তি, কোথাও একটু শান্তি নেই। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে আর মাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই, তবেই শান্তি মিলবে। প্রায়শ্চিত্তের পথ বড্ড কঠিন শ্যামাবতী। যে এই পথে হেঁটেছে সেই জানে শুধু পাপের বোঝা বয়ে বেড়ানো কতটা কঠিন। আপনার এমন কথাগুলো আমি একদম বুঝতে পারি না। সময় হলে একদিন তোমাকে সব খুলে বলবো, তখন সব বুঝতে পারবে। তারপর নেমে আসে নীরবতা। একজন আরেকজনের বিক্ষিপ্ত মনে প্রশান্তির জোগাবার চেষ্টায় মগ্ন হয়ে পড়ে।
খানিক বাদে বৃষ্টির বেগ কমে আসতেই মাঝি ফিরে এসে বৈঠা বাইতে শুরু করে। দুজন দুজনকে ছেড়ে বসে। শ্যামলীর চোখে মুখে খেলা করে একরাশ লাজুকতা, অরণ্যের ঠোঁটের কোণে খেলা করে প্রশান্তের হাসি। নীরবতা ভেঙে অরণ্য বলল, এখন তো বলে দাও, কি বলবে? কি বলবো? বিয়ে করবে আমাকে? শ্যামলী লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। এটা এখনও বলে দিতে হবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। করব। জবাব শুনে অরণ্যের হাসি আরও খানিকটা প্রসারিত হলো। সে এবার প্যান্টের পকেটে হাতরে একটা পুঁটলি বের করে আনলো। শ্যামলী জিজ্ঞেস করলো, এটা কি জমিদার বাবু? অরণ্য পুঁটলি খুলে একজোড়া রূপোর নূপুর বের করে আনে। আমার প্রথম উপহার, এই মুহূর্তটা স্মরণীয় করে রাখার জন্য। আমার ভালোবাসা দিয়ে গড়িয়ে রেখেছি তোমার জন্য। কখনো খুলবে না আমার ভালোবাসার চিহ্নটা। বলতে বলতে শ্যামলীর পা উন্মুক্ত করে নিজের হাতে দুই পায়ে নূপুর জোড়া পরিয়ে দেয় অরণ্য। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে শ্যামলী। আনন্দের চোখের কার্নিশে অশ্রু জমে যায়। আপনি আমাকে নিয়ে এতটা ভাবেন জমিদার বাবু? অরণ্য তার পা থেকে চোখ সরিয়ে তার চোখে চোখ রেখে বলে, অরণ্য, আমার নাম ধরে ডাকার অভ্যাসটা করে নাও। তোমার মুখে জমিদার বাবুর ডাকটা বড্ড বেমানান লাগে। এটা কেমন কথা? কেউ এভাবে নাম ধরে ডাকে নাকি? তুমি ডাকবে, বেয়াদব বলবে লোকে আমাকে। আচ্ছা তাহলে শুধু যখন আমরা একা থাকব তখন ডাকবে? যেমন এখন একবার ডাকো আমার নাম ধরে। শ্যামলী লজ্জায় মুখ লুকোয় আঁচলে। পরে, আচ্ছা ঠিক আছে, আজ এটুকুতেই ছাড় দিলাম। আমি অপেক্ষায় থাকবো তোমার মুখে আমার নাম শোনার। সদ্য শুরু হওয়া সম্পর্কটা আরও গভীর হতে থাকে। পথ ফুরিয়ে আসে, কেটে যায় সময়। নৌকা থেকে নেমে বেশ খানিকটা পথ হাঁটতে হলো তাদের। বৃষ্টির ফলে গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত। গরুর গাড়িও চাকা গেড়ে যাওয়ার ভয়ে আগায় না সেদিকে। অগত্যা এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে সাবধানে পা ফেলে হেঁটে চলতে হয় তাদের। তবে বিরক্তি নেই দুজনের কারোর মাঝে। দুজনে হাত ধরে এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে হেঁটে যাচ্ছে। শ্যামলী পিছলে পড়তে নিলেই অরণ্য শক্ত হাতে সামনে দিচ্ছে। দুজনের ঠোঁটে বিরাজ করছে আত্মতুষ্টির হাসি। পরিবেশ যেন এই রূপে শুধু তাদেরকেই আরও কাছাকাছি আনার জন্যই সেজেছে। শ্যামলীর বাড়ির সামনে আসতে আসতে দুজনেই ভিজে একাকার তখন। অরণ্যের চুলগুলো কপালে অবিন্যস্ত লেপ্টে আছে। শ্যামলীর আজও ভীষণ ইচ্ছে করলো সেগুলো ছুঁয়ে আরও খানিকটা এলোমেলো করে দিতে, কিন্তু সংকোচ সেটা করতে পারল না। নিজেদের হাতের বাঁধনির দিকে দৃষ্টি নামিয়ে বলল, ভেতরে চলুন, ভিজে গেছেন পুরো। কাপড় বদলে বৃষ্টির কমার অপেক্ষা করুন, আমি চা করে দেব। প্রস্তাবটা বেশ লোভনীয়, কিন্তু আফসোস মানা করতে হচ্ছে আমাকে। দেরি হয়ে যাচ্ছে। মা আবার আমি না ফেরা পর্যন্ত ঘুমাতে যাবেন না। আচ্ছা তাহলে আর আটকাবো না। বাড়ি গিয়ে কাপড় ছেড়ে গরম কিছু খাবেন, নয়তো জ্বর আসবে। অরণ্য মাথা দুলিয়ে সায় জানালো। তাদের হাতের বাঁধন আলগা করে ঠোঁটের কাছে এনে তার হাতের পিঠে গভীর চুমু ছেড়ে দেয় হাতটা। এবার যাও। শ্যামলী লজ্জায় দৌড়ে বাড়ির বারান্দায় চলে এসে ওনার শীতল অধর স্পর্শ করা স্থানটাই উষ্ণতা ছড়িয়ে পড়ল। কি মনে হতে আবার ফেলে আসা রাস্তার দিকে তাকালো। দেখল উনি এখনও তাকিয়ে আছেন তার দিকে নির্নিশেষ। এই ক্ষণিকের দৃষ্টি বিনিময়ে আবার অনুভূতির প্রলয় সৃষ্টি করলো তার বুকে। বাড়ির দরজা খুলতেই আর সেই সর্বনাশা দৃষ্টির দিকে না তাকিয়ে দৌড়ে নিচের ঘরে গিয়ে দৌড় লাগিয়ে দিল। শ্যামলী চোখের আড়াল হতেই অরণ্য জমিদার বাড়ির পথে হাঁটা ধরল। আজ ভীষণ খুশি সে। অনেক দিন পর এতটা খুশির দেখা পেয়েছে সে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে সে কাউকে ছিনিয়ে নিতে দিবে না সে তার এই খুশির ভাগটা। বাড়িতে পা রাখতেই মাকে যথারীতি বসার ঘরে বসে তার জন্য অপেক্ষা করতে দেখতে পাই। তাকে দেখেই চোখে মুখের উৎকণ্ঠার ছাপ মিলিয়ে যায় তার। অবশেষে ফিরলে তবে? আমি এদিকে চিন্তাই শেষ। তুমি সকালে বের হলে এখনও ফিরলে না। তার উপর শুরু হয়েছে অসময়ের বৃষ্টি। যাক, তবু শান্তি ভালোই বাড়ি ফিরে এসেছ। যাও, গিয়ে কাপড় ছেড়ে এসে খেতে বসো। তারপর আমাকে জবাব দিতে হবে কিন্তু বৌমার রাগ ভাঙাতে পারলে কিনা। আর কতদিন আমার
ঘর এমন শূন্য পড়ে থাকবে? আমার পুত্রবধূ চাই, নাতি নাতনি চাই এবার। অরণ্য হেসে ফেলে মায়ের কথা শুনে। দ্রুত কদমে গিয়ে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার কোলে মাথা রেখে আনন্দিত কণ্ঠে বলে, তোমার বৌমা হ্যাঁ বলেছে মা, আমি আজকে অনেক খুশি, অনেক অনেক খুশি। চারুলতা ছেলের মুখের হাসি দেখে নিজেও স্বস্তি পাই। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমিও তাহলে অনেক অনেক খুশি। আজ সকাল থেকে শ্যামলীর মনটা বেশ ফুরফুরে। বাবা ভাই কাজে যাওয়ার পর থেকে সারা ঘর অকারণে অকারণে ছুটে বেড়াচ্ছে। হাঁটার তালে তালে পায়ের নুপুরগুলো রুমঝুম করে বেজে যাচ্ছে। সেই ধ্বনি তাকে মনে করিয়ে দিচ্ছে কালকে ওনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত। কালকের স্মৃতিগুলো মনে করে ঠোঁটের কোণ থেকে হাসি সরতে চাইছে না তার যেন। তবে সারা ঘর ছুটোছুটি করার আরও একটা বিশেষ কারণ আছে। আজ দুপুরে তার বাবা ফিরলে সে জমিদার বাড়ি যাবে সে ঠিক করেছে। সেদিনের উদ্ভট ব্যবহারের জন্য ওনার মায়ের কাছে ক্ষমা চাইতে। এই নিয়ে ভেতরে ভেতরে একটু ভীতিও কাজ করছে। যদিও বাবা বলেছেন জমিদারনি চারুলতা মানুষটা অনেক অমায়িক, তবুও উনি তার হবু শাশুড়ি। সে আজ পর্যন্ত যত শাশুড়ি পুত্রবধূর সম্পর্ক দেখেছে সবগুলো সাপে নেউলের সম্পর্ক। কেউ একজন আরেকজনকে ছাড় দেয় না, পান থেকে চুন খসলেই লেগে যায় দুটোতে। অথচ পরের বৌঝি এর সাথে ওদের ব্যবহার কত অমায়িক। মুখে যেন মধু ঝরে তখন। সে মাঝে মাঝে ভাবে এরা নিজেরাও তো একজন আরেকজনের সাথে একটু মনের মাধুরী মিশিয়ে কথা বলতে পারে, তাহলেই তো এত অশান্তি হয় না। যায় সে কথা। সে মনে মনে প্রার্থনা করছে তার শাশুড়ি যেন এমন না পড়ে। আসলেই যেন সে তার কখনো না পাওয়া মায়ের আদর তার শাশুড়ির কাছ থেকে পেতে পারে। সেজন্যই চটপট হাতের কাজগুলো সেরে নিচ্ছে শ্যামলী। জমিদার বাড়ি যাবে, কবে আসবে তার ইয়ত্তা নেই। দেরি হলে কাজগুলো জমে যাবে, এসে আবার পড়তেও বসতে হবে। 1 মাস পর পরীক্ষা তার। তার বাবার ফিরে আসার সময় প্রায় হয়ে এসেছে। তারও রান্না প্রায় শেষ। সবে উনুন থেকে ভাতের হাঁড়ি নামিয়ে জল ছিটিয়ে আধপোড়া নাকড়ির আগুনটা নেভাচ্ছিল সে। তখনই হঠাৎ সম্মুখ দুয়ার থেকে কারো ফ্যাঁসফ্যাঁসে গলার স্বর ভেসে আসে, বাড়িতে কেউ আছে? এই বুড়োটাকে খোদার নামে কিছু দে কেউ। শ্যামলীর ভ্রু কুঁচকে ওঠে। এই ভর দুপুরে আবার কে এলো? সে গামছায় হাত মুছে তটস্থ পায়ে এগিয়ে যায় সামনের ঘরে। ঘরের জানালার কপাটি খুলে হাঁক ছাড়ে শ্যামলী। কে এসেছ গো? কাকে চাই? বৃদ্ধ ফকির উত্তর দেয়, মারে, আমি এক ঠিকানাহীন পথিক। অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। তৃষ্ণায় প্রাণ যায় যায় অবস্থা। অনেক দিন খাওয়াও হয় না। আমাকে খোদার নামে কিছু দিতে পারবি? শ্যামলী এবার ভালো করে উঁকি দেয় জানালার বাইরে। থুরথুর এক বুড়ো, বয়সের ভারে কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছেন। পরনে তার সাদা ছেঁড়া আলখেল্লা, মাথায় লাল রংচটা গামছা বাঁধা, কাঁধে একটা পুটলি, মুখে একগাল সাদা দাড়ি। বৃদ্ধ মুখটা ঘেমে লাল হয়ে আছে, দেখেই মনে হচ্ছে প্রচণ্ড দুর্বল তিনি। গ্রীষ্মের এই এক জ্বালা। কাল সারা রাত বৃষ্টি পড়ে রাতের পরিবেশ যতটা ঠান্ডা ছিল, সকালবেলা মেঘ কেটে রোদ উঠতেই সেই ঠান্ডা পরিবেশকে মরীচিকায় পরিণত করে পুরোদমে গরম পড়েছে। এমন কাঠফাটা রোদ্দুরে সে ঘরের চালের নিচেই ঘেমে একাকার। এই ক্ষুধার্ত বৃদ্ধের না জানি কত কষ্ট হচ্ছে। শ্যামলীর বেশ মায়া হলো লোকটার প্রতি। তার প্রিয় দাদিটাও এই বয়সে মারা গিয়েছিলেন। সে এগিয়ে গিয়ে সম্মুখ দুয়ার খুলে দিয়ে বারান্দায় এসে বলে, ভাত খাবে চাচা? সবে গরম গরম উনুন থেকে নামিয়েছি, সাথে বেগুনের তরকারি আর পুঁটি মাছের ঝোল। আমার কাছে এটুকুই আছে, চলবে তোমার? বৃদ্ধ ফকিরের মুখে হাসি ফোটে। তার ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে সে, ভাত হলে তো বেশ ভালো হয় মা, কতদিন খায় না ভাত। শ্যামলী হেসে বারান্দার মাদুরটা তুলে বিছিয়ে দিয়ে বলে, তুমি এখানে বসো চাচা, আমি এক্ষুনি ভাত বেড়ে আনছি। বৃদ্ধ ফকির হাসি মুখে তার লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে বসে মাদুরের উপর। শ্যামলী এক এক করে ভাতের থালা, তরকারির বাটি, পানির ঝগ আর গ্লাস এনে রাখে তার সামনে।
বৃদ্ধ ফকির শুরুতেই তৃষ্ণা মিটিয়ে পানি পান করলেন, তারপর হাত ধুয়ে বেশ তৃপ্তি সহকারে ভাত খেতে লাগলেন। শ্যামলী সামনে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে তাকে। বৃদ্ধ ফকির খেতে খেতে হেসে বলেন, তুই মেয়েটা তো বেশ লক্ষ্মী। বহু দুয়ারে ঘুরে বেরিয়েছি আমি, বুঝলি। অনেকে মায়া দেখিয়ে কিছু খেতে দিলেও এভাবে মমতা ভরে বসিয়ে খাওয়ায়নি, পাশে বসে পাখার বাতাস করেনি। আমার দাদি বলতেন, চাচা, আমার মা আমি পেটে থাকতে অনেক অসুস্থ ছিলেন। ওনার নিজের জানের চিন্তা ছিল না, দিনরাত প্রার্থনা করতেন যাতে তার পেটের সন্তানের কিছু না হয়। আমার মা নাকি আমি পেটে থাকতে মানত করেছিলেন তার সন্তান সুস্থ শরীরে দুনিয়ায় আসলে উনি কখনো ক্ষুধার্ত মানুষ ফেরাবেন না, দরকার হলে নিজে না খেয়ে থাকবেন, তবুও তাদের খাওয়াবেন। তাদের উসিলাই হলেও যেন খোদা তার সন্তানকে সুস্থ রাখেন। তার ডাক খোদা শুনেছিলেন। আমি সুস্থ শরীরেই জন্মেছি, কিন্তু সেই মানত পূরণ করার জন্য আমার মাটাই বেঁচে ছিল না আর। আমি আমি যতটা পারি চেষ্টা করি ওনার মানত পূরণ করার। উনি যে আমাকে এত ভালোবাসত, এটার দ্বারা আমিও ওনাকে বোঝাতে চাই আমিও ওনাকে ততটাই ভালোবাসি। উনি এখন যেখানেই আছেন, যদি উনি আমাকে দেখে থাকেন, তিনি যেন বুঝতে পারেন আমি ওনাকে এক মুহূর্তের জন্যও ভুলে যাইনি। বৃদ্ধ ফকিরের কপাল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শ্যামলী আঁতকে উঠে বলে, এ কি চাচা, আমার কথা শুনে কাঁদছেন? আমার জন্য কাঁদবেন না, আমার মায়ের জন্য খাওয়া শেষে দোয়া করবেন, তাতেই হবে। চোখ মুছে ফেলুন, ভাত পাতে কাঁদতে নেই। বৃদ্ধ ফকির হাতের পিঠ দিয়ে অশ্রু মুছে বলেন, মানুষের ভালোবাসা কত সুন্দর রে মা, আমি যত দেখি অভিভূত হই। এই ভালোবাসা নিজের অন্তরে ধারণ করার লোভ আমি কখনো ছাড়তে পারি না। এই জন্যে হয়তো মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। অন্যান্য জাতির মাঝে এত অমায়ক ভালোবাসা দেখা যায় না। তাদের চালচলন ভিন্ন, কেউ কেউ মারাত্মক হিংস্র। এদের বিতৃষ্ণা থেকে মনের খোরাক মেটাতে পালিয়ে বেড়াই আমি। যদিও হিংস্রতা মানুষের মাঝেও আছে, এরাও নিজের প্রয়োজনে নিজের স্বজাতির প্রতি হিংস্র হয়ে ওঠে। তবুও কিছু মানুষ তেমনি ভালোবাসতে জানে, কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসতে জানে। এই ভালোবাসার শক্তি অনেক। কিছু ভালোবাসার পরিণতি যেমন অমায়িক সুন্দর, কিছু ভালোবাসার পরিণতি ঠিক ততটাই ধ্বংসাত্মক। শ্যামলী ফ্যালফেল করে তাকিয়ে থাকে বৃদ্ধ ফকিরের কথা শুনে। ওনার কথাগুলোর অর্থ কিছুই বোধগম্য হলো না তার। তবে শুনতে বেশ ভালো লাগলো কেন যেন। সে খাওয়ার সময় আর কথা না বাড়িয়ে বলল, আর একটু ভাত দিব? বৃদ্ধ ফকির শেষ লোকমা মুখে পুরে হাত চেটে পুটে খেতে খেতে বললেন, না রে মা, একটু তাড়া আছে আমার, অনেক বেশি সময় পার করে ফেলেছি। শ্যামলী আবার কিছু বুঝে উঠতে পারল না তার কথা। বৃদ্ধ ফকির এদিকে হাত ধুয়ে নিজের আলখেল্লায় হাত মুছতে থাকে। শ্যামলী আঁতকে উঠে বলে, আরে গায়ে মুছো না চাচা, আমি ন্যাকড়া দিচ্ছি তোমায়। বৃদ্ধ ফকির ব্যস্ত হাতে তার পুটলি হাতাতে হাতাতে বললেন, ওসবের সময় নেই, দেখি হাত বাড়া তোর। শ্যামলী কিছু বুঝতে না পেরে বলল, বুঝলাম না, হাত বাড়াবো মানে? আরে পরে সব বুঝতে পারবি, এখন তোর বাম হাতটা আমার সামনে বাড়িয়ে ধর দেখি। শ্যামলী কিছু বুঝতে না পেরে অগত্যা তার হাতটা বাড়িয়ে ধরল সামনে। বৃদ্ধ ফকির তার পুটলি হাতে একটা কালো মোটা শিকল বের করে এনে তার দু হাতে ধরল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, তোকে বলেছিলাম কিছু ভালোবাসার পরিণতি যেমন অমায়িক সুন্দর হয়, কিছুর ততটাই ধ্বংসাত্মক। এটা সেই ধ্বংসাত্মক পরিণতির একটি। চরম দুর্ভাগা ছিল সে জন্ম থেকেই। একটা নিয়ম বিরুদ্ধ উপায়ে জন্ম নেওয়া হয়েছিল তাকে, যার ফলে সে অমরত্ব নিয়ে জন্মেছিল। তার স্বভাব ছিল তার স্বজাতির নিয়ম বিরুদ্ধ। যে জীবন সে বেছে নিয়েছিল সেটাও ছিল নিয়ম বিরুদ্ধ। ফলে পরিণতি হয়েছিল তার এই অভিশপ্ত শিকলে বন্দী হয়ে। এই অভিশপ্ত শিকল থেকে মুক্ত করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করার উপায়টাও চরম অভিশপ্ত এক উপায়। এটাও একটা নিয়ম বিরুদ্ধ কাজ ছিল যেটা আমি করেছিলাম। ওকে এভাবে বন্দি করতে গিয়ে আমি আমার অনেক শক্তি খুইয়েছি, তবুও বাধ্য হয়েছি ওকে বন্দি করতে।
কারণ এটা না করলে মর্ত লোক এবং পাতালপুরীর দুই লোকে সমানতালে ধ্বংসলীলা চলত। তবে ওর এত খারাপ বৈশিষ্ট্যের পরেও আমি ওকে ভীষণ মায়া করি। বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে রে মা, সে এখনও অনেক কষ্টে আছে। তুই আমাকে খুশি করেছিস, তাই তোকে আমি সেই অভিশপ্ত মাধ্যম বানাতে পারি না যার ফলে এই দুর্ভাগ্য চিরকালের মতো বিলীন হয়ে যাবে। তবে আমি ওর লাগাম তোর হাতে দিতে চাই। সামনে বিপদ ঘনিয়ে আসছে। আমি মানুষের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবো না, পারলে একমাত্র ওই পারবে তোর প্রিয়জনদের সেই বিপদ থেকে রক্ষা করতে। শুধু মনে রাখিস, যতক্ষণ না ও তোর বশ্যতা স্বীকার করছে ততক্ষণ ওকে বাইরে আসার অনুমতি দিবি না। সে তার হিতাহিত জ্ঞানে নেই। ও মুক্তি পেলেই আবার শুরু হবে ধ্বংসলীলা। তাই খবরদার, ওকে মুক্তি দিবি না তোর বশ্যতা স্বীকার না করা পর্যন্ত। শ্যামলী আশ্চর্য হয়ে শুনছিল বুড়ো ফকিরের কথা। ওনার কথার একটাও তার বোধগম্য হয়নি। তবে তার কথাগুলো থেকেও বেশি আশ্চর্যজনক ছিল পরের ঘটনাগুলো। বৃদ্ধ ফকিরের আঙ্গুলের ইশারায় সেই শিকলটি হঠাৎ কুণ্ডলি পাকিয়ে তার বাম হাতের কলাইয়ে পেঁচিয়ে যেতে লাগলো। তারপর ধীরে ধীরে সংকুচিত হয়ে সেটা একটি চিকন চেইনের আকার ধারণ করে, যা পুরোপুরি তার কলাইয়ের সাথে গেঁথে গেল। সাথে সাথে তার শরীরে এক ঝাঁকুনি অনুভব করে সে সেখানেই জ্ঞান হারায়। ঘটনাগুলো এতটাই দ্রুত ঘটে যে সে ঘটনাগুলো দেখে আতঙ্কিত হওয়ার অবকাশটুকুও পায়নি। ছাড়ব না, ওদের সব কটাকে শেষ করতে হবে। শ্যামলী, শ্যামলী মা। ভয়ঙ্কর এক কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসে শ্যামলী। ঘেমে নিয়ে উঠেছে তার শরীর। জোরে জোরে শ্বাস টানতে থাকে সে। আবার তার বাবার কণ্ঠ শোনা যায় এবার। শ্যামলী মা, ঠিক আছিস তুই? শূন্য দৃষ্টিতে পাশ ফিরে তাকায় শ্যামলী। তার বাবা পানির গ্লাস হাতে তার দিকে চিন্তিত অভিব্যক্তি নিয়ে তাকিয়ে আছে। আশেপাশে অবলোকন করে দেখে সে সামনের ঘরের চৌকিতে বসে আছে। সে হঠাৎ কিছু মনে করে উঠতে না পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? আমি এখানে কেন? আমি একটু আগে বাড়ি ফিরে দেখি তুই বারান্দায় এঁটো থালাবাটির পাশে অজ্ঞান হয়ে পড়ে আছিস। কি হয়েছে তোর? শরীর খারাপ? আর তোর দোর খুলেছিলি কেন? তুই তো কখনো এভাবে বাইরে গিয়ে খাবার খাস না। শ্যামলী কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার বাবার দিকে। তারপর তার কথার অর্থ বোধগম্য হতেই হঠাৎ তার মনে পড়ে যেতে থাকে একটু আগে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো। মনে পড়তে যেন তার শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। নিজের অজান্তেই ভীত চোখে তার বাম হাতের কলাইয়ের দিকে তাকাতেই সে সেই জিনিসটা নিজের কলাইয়ে বাঁধা থাকতে দেখে। কি ছিল এসব? সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে এবার। তুমি আর কাউকে দেখোনি আমার সাথে? তার বাবা চিন্তিত কণ্ঠে বলে, আরও কেউ এসেছিল নাকি বাড়িতে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ লাগছে? শ্যামলী বাবার চিন্তিত মুখের দিকে তাকিয়ে দমে গেল। কি বলবে তাকে? সে নিজেই তো কিছু বুঝে উঠতে পারছিল না কি ছিল এসব। শুধু শুধু বাবাকে চিন্তায় ফেলা কি ঠিক হবে? সে নতকণ্ঠ জবাব দেয়, না বাবা, আমার অনেক গরম লাগছিল, তাই দরজা খুলে বাইরে খেতে বসেছিলাম। হয়তো গরমে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলে এবার বাবা তার। আমি তোকে এভাবে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম অনেক। যাক, চিন্তামুক্ত হলাম এবার। যা গিয়ে পুকুর থেকে কয়েকটা ডুব দিয়ে আয়, তাহলে একটু ভালো লাগবে তোর। আমার খাবার আমি নিজে বেড়ে খেয়ে নিব। আজ জমিদার বাড়ি, কাল যাস না হয় শরীর বেশি খারাপ হলে। জমিদার বাড়ির কথা শুনে হুঁশ ফিরে তার। তাকে জমিদার বাড়ি যেতে হবে এই কথাটা মাথা থেকেই বের হয়ে গিয়েছিল এতক্ষণে। একবার এই কথাটা অরণ্যকে বলে দেখবে, উনি তাকে বিশ্বাস করবেন তো? উনি কাউকে না বলেও তো শান্তি পাবেন না। প্রচণ্ড ভয় লাগছে তার হঠাৎ। বারবার তার মনে হচ্ছে সে একা নয়, কেউ আছে তার আশেপাশে। না বাবা, আমি ঠিকই আছি। আমি জমিদার বাড়ি যাব আজ। তুই তো শরীর বুঝে দেখ যেতে পারবি কি না।
এখন একটু বসে জিরিয়ে নে বলে তার বাবা চলে গেলেন। আর শ্যামলী লেগে গেল হাতের সেই জিনিসটা খুলে ফেলার প্রচেষ্টায়, কিন্তু আপ্রাণ চেষ্টা করেও সে কোনো মতে খুলতে পারল না তার হাতের চেনটা, যেন তার হাতের মাংসের সাথে কেটে বসে গেছে এটি। শ্যামলী দুরু দুরু বুকে উঠে দাঁড়ায়, মাথা আর কাজ করছে না। বাবা ঠিকই বলেছে, পুকুরে ঠান্ডা জলে ডুব দিলে আসলে হয়তো একটু ভালো লাগবে। সে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে পুকুর পাড়ে হাঁটা দেয়। এই সময় পুকুর পাড়ের এদিকে কেউ আসে না সাধারণত। অন্য সময় হলে এই বিষয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও আজ হঠাৎ অজানা এক ভয় কাজ করছে তার মনে। সে এখনও সেই অনুভূতিটা ঝেড়ে ফেলতে পারছে না যে কেউ আছে তার সাথে। দুপুরের ঘটনাগুলোর কারণে কি এমন মনে হচ্ছে তার? তার ভাবনার মাঝেই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে হাজির হয় সে। এক পা দুই পা করে পুকুরের পানিতে নেমে পড়ে শ্যামলী। তারপর বড় একটি নিঃশ্বাস শ্বাস নিয়ে চোখ বন্ধ করে পানিতে ডুব দিল পুকুরের পানিতে। চোখের উপর অন্ধকার পর্দা নেমে আসতেই হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল তার চোখের সামনে। একটা অন্ধকার স্থান, সূর্য বা চন্দ্রের আলোর ছিটে ফোটাও নেই সেখানে। চারপাশে যেদিকে দুচোখ যায় গরম উত্তপ্ত লাভা। চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর দেখতে কিছু প্রাণী। সেই লাভার উত্তাপ হঠাৎ তার হাতেও অনুভূত হলো না যেন। হুট করে চোখ খুলে পানির উপরে উঠে আসে, জোরে জোরে শ্বাস টানতে থাকে সে। এটা কি ছিল? এবার কোনো মনের ভুল নয়, কিছু একটা ঘটছে তার সাথে, যা সে বুঝতে পারছে না। সে আর ডুব দেওয়ার সাহস পেল না। ব্যস্ত হাতে নিজের শরীর কোনো মতে পানি ছিটিয়ে দ্রুত পালিয়ে আসে সেখান থেকে। তাকে একবার কারোর সাথে কথা বলতেই হবে এই ঘটনা নিয়ে, মনে মনে ঠিক করে সে। বাড়ি ফিরে বাবাকে ঘুমিয়ে পড়তে দেখে সে তাকে আর জাগালো না। নিজে তৈরি হয়ে জমিদার বাড়ির দিকে হাঁটা ধরে। অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে কখন সে জমিদার বাড়ি পৌঁছে যায় বুঝতেই পারেনি। তার ঘোর কাটে প্রবেশ মুখের রক্ষী দুটোর সম্বোধন শুনে। সে সম্মুখ দুয়ারের কাছে পৌঁছাতেই দুই রক্ষী সমস্বরে বলে ওঠে, সালাম নেবেন ছোট মালিকিন। চমকে ওঠে শ্যামলী, আশেপাশে তাকায়। না, সে ছাড়া তো আর কেউ নেই আশেপাশে। সে অপ্রস্তুত হয়ে প্রশ্ন করল, আপনারা কি আমাকে কিছু বললেন? সালাম দিছি আপনারে ছোট মালকিন। জমিদারবাবু সকালবেলা আমাগো সবাইরে বকশিস দিছেন। আপনাগো নাকি বিয়ে ঠিক হয়েছে। দোয়া করি যেন আপনারা সারা জীবন ভালো থাকেন। দুজনের একজন মাথা নিচু করে নম্রভাবে জানালো। শ্যামলী হঠাৎ নিজের সকল উৎকণ্ঠা ভুলে লজ্জায় পড়ে যায়। এই অসভ্য লোকটার কোনো কিছুতেই তর্স হয় না। কাল রাতে সবে হ্যাঁ বলেছে সে। এখনও এই নিয়ে দুই পরিবারের বসে কথা বলা বাকি। আর উনি এর মধ্যে সবাইকে জানিয়ে দিয়েছেন। তার ভাবনার মাঝে আর এক রক্ষী বলে ওঠে, জমিদারবাবু আমের পেটিগঞ্জে পাঠানোর লাইগে ঘাটে গেছেন তদারকি করতে মালকিন। উনি এখনও ফিরেন নাই, আপনার অপেক্ষা করুন লাগবো। শ্যামলী ইতস্তত কণ্ঠে বলে, আমি বড় মালকিনের সাথে দেখা করতে এসেছি। উনি আছেন? বড় মালকিন আছেন অন্দরমহলে। আপনি ভেতরে আহেন মালকিন, আমি আপনারা লইয়া যাইতেছি। শ্যামলী চুপচাপ মাথা দুলিয়ে রক্ষীর পিছু যেতে যেতে আশেপাশের পরিবেশ অবলোকন করতে থাকে। এই প্রথম জমিদার বাড়ি আসা তার। তাদের গ্রামের জমিদার বাড়ি থেকেও এটা অনেক বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে। সম্মুখ পথ থেকে বাড়ির সিঁড়ি পর্যন্ত একটা সরু পথ চলে গেছে। চারপাশে বিভিন্ন রকমের গাছগাছালি। বাড়ির একপাশে পাথরের গাঁট বাঁধানো মস্ত বড় এক পুকুর, আর পুকুরের চারপাশে সবগুলো লাল জবা ফুলের গাছ। ফুল ফুটে আছে সেখানে থরে থরে। শ্যামলী একটু থমকে দাঁড়িয়ে উপভোগ করলো সেই সুন্দর দৃশ্য। এক দেখাতেই পুকুর পাড়টার প্রেমে পড়ে যায় সে। মৃদুমন্দ বাতাসের ভিড়ে একরাশ জলরাশি, আর তাকে ঘিরে একটি ফুলের রাজ্য। এখানে কিছুক্ষণ বসলেই যে কারো মন ভালো হতে বাধ্য। এক মুহূর্ত
সেদিকে তাকিয়ে ভেতরে হাঁটা ধরল সে। একদিন এই বাড়ি তার ঠিকানা হতে চলেছে। এই সৌন্দর্য উপভোগ করার সুযোগ সে সহস্র বার পাবে ওনার সাথে। ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে ওঠে তার। এর মাঝে সে ক্ষণিকের জন্য ভুলে গেল আজ ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো। বন্ধুরা, আজকের গল্পের নাম শ্যামারণ্য, সিজন 2, লিখেছেন ফাহমিদা মেহজাবিন। এটি ছিল গল্পের তৃতীয় অংশ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।